আমি কোনোদিন জানতে পারি যে একটা রিলেশনশিপে জড়িয়ে গেছে, তাতে আমার কোনো আপত্তি নেই। কারণ আমি জানবো যে আমার পজিশন ওর মনের ভিতরে সেটা সবসময় যে জায়গাটায় সেই জায়গাটাতেই আছে। আমি একটু মোটা হয়েছি, সেটার জন্য আমাকে ফেস করতে হয়েছে। কারণ আমি লোকজনকে বোঝাতে পারি না যে মোটা হওয়াটা নিজের চয়েস নয়। একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য বা একটা ভালো হারমোনি দুজনের মধ্যে রাখার জন্য অনেক বড় বড় খরচা করতে হয় না। ছোট ছোট সারপ্রাইজ ইজ ইম্পর্টেন্ট, ছোট ছোট ভালো লাগার জিনিসগুলো ইম্পর্টেন্ট। কাউকে জিজ্ঞেস করলে কেমন আছিস জিজ্ঞেস করি না, মা তুই কি মোটা হয়ে গেছিস না কি রোগা হয়ে গেছিস। কিছু কিছু লোকজন ইন্ডাস্ট্রিতে এমন এসেছে না, তারা সত্যি কিছু জানে না। সুদীপ্তা মানেই একটু কমেডি করতে পারবে, একটু গ্রামের মেয়ে হবে, মানে আমাকে লোকে চিনতে শুরু করলো বাহা হিসেবে। তো ওই টাইপ কাজটা হঠাৎ করে আমাকে একটা থুপে দেওয়া হলো। আমরা নিজেদের স্বামী স্ত্রী বলে এখনো মেনে উঠতে পারিনি। তো না মানতে মানতে 3 বছর কেটে গেছে। আজকে আমাদের সঙ্গে যে দুজনকে দেখতে পাচ্ছেন, আমাদের সকলের প্রশ্ন, তারা দুজনেই তো ছিলেন বাউন্ডুলে ঘুড়ি। তারপর এমন কোন সুতো তাদের বাঁধলো ভালোবাসায়, সেই নিয়ে দর্শকের বরাবরই প্রশ্ন, এবং আমাদেরও বরাবর এটা জানার ইচ্ছে যে এতগুলো বছর এবং একই ইন্ডাস্ট্রিতে তারা দুজনের সমান দক্ষতার সাথে কাজ করে গিয়েছে। প্রথমে তোমার কাছে আসি, যে এই যে টানাপোড়েনের জীবন চলছে এই মুহূর্তে, এবং এত এত কিছু সোশ্যাল মিডিয়া জীবনে ইনভলভ করে গেছে, এত সমস্যা এবং অন্ধকারের বেশি প্রভাব দেখতে পাচ্ছি, সেই মুহূর্তে দাঁড়িয়েও কি করে ভালো রয়েছে এবং কিভাবে এক সুতোয় রয়েছে? এক সুতোটা পরে বলছি, আগে ভালো রাখাটা ভালো থাকাটা ইম্পর্টেন্ট। এবং সেটা হচ্ছে প্রথমত সোশ্যাল মিডিয়া আমি খুব বেশি অ্যাক্টিভ নই, তাতে একটা অপরূপ শান্তি আসে সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ না থাকায়। এবং সোশ্যাল মিডিয়ায় যা যা ঘটছে সেগুলোতে অনেক বেশি ইনভলভমেন্ট বা ইন্ডালজমেন্ট না থাকলে আমার মনে হয় অনেক বেশি শান্তি আসে। এবং একে অপরের প্রতি আমাদের বন্ধুত্বটা যেহেতু অনেক বছরের, অনেক 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 বছর হয়ে গেছে, তো সেক্ষেত্রে একটা আন্ডারস্ট্যান্ডিং ছোটোবেলা থেকে একসাথে তৈরি হয়েছে দুজন দুজনের প্রতি। এবং আমরা দুজন দুজনের কাছে খুব লিবারেল আমার মনে হয়, তাই তো। তার সাথে সাথে বলতে পারো যে আমরা দুজন দুজনকে খুব ট্রাস্ট করি, আমাদের ট্রাস্ট কোনোদিন ভাঙে না। আমাকে বলো যে কবে থেকে এই বন্ধুত্ব আর কবে থেকে এই বিশ্বাসটা তৈরি হলো? বিশ্বাস তো অনেক পরে তৈরি হয়েছে, বন্ধুত্ব তৈরি হয়েছে তখন আমি ক্লাস 5 না 4-এ পড়ি, আর ও প্রবাবলি ওই 3-4-এই পড়ে আর কি। তো আমাদের ফার্স্ট বন্ধুত্ব শুরু হয়েছিল একটা ছবির মাধ্যমেই। মেম সাহেব বলে একটা ছবি হয়েছিল, চাইল্ড আর্টিস্ট। আমরা তখন চাইল্ড আর্টিস্ট। আচ্ছা, দুজনেই তখন চাইল্ড আর্টিস্ট। হ্যাঁ, আচ্ছা। তো মেম সাহেব বলে একটা ছবি হয়েছিল, সেখানে আমাদের দুজনের একসাথে সিন ছিল। তো যেহেতু তার আগে আমার একটা দুটো দিন আমি অলরেডি শুটিং করেছি পার্সোনালি, তো একটা মারাত্মক অভিজ্ঞতা আমার আছে, মানে এরকম একটা অ্যাটিটিউড আমার ছিল। তো ও তখন এসে ওই সিনটা করতে গিয়ে আমাকে বলে, এই এটা কীভাবে করবো একটু বলে দেবে? ঠিক আছে, ইটস ওকে, হবে, এইভাবে তুমি বলো। ছোটোবেলায় যেভাবে মানুষ আর কি বলে, সেখান থেকে বন্ধুত্বটা শুরু হয়। এবং একসাথেই অভিনয় করতাম, একসাথে স্ট্রাগল করতাম। পরবর্তীকালে ও মোস্ট অফ দ্য টাইম আমাদের যেহেতু নৈহাটিতে বাড়িতে আমরা দুজন, আমাদের বাড়িটা খুব পাশাপাশি, তো সেক্ষেত্রে আমরা একসাথেই থাকতাম মোস্ট অফ দ্য টাইম। আমরা আড্ডা মারতাম, আমরা সিনেমা দেখতাম, আমরা একসাথেই থাকতাম। সেখান থেকে হট করে একবার প্রেম হয়ে গেল আমার তরফ থেকে। বলো বলো, প্রেমটা কিরকম ছিল? কী করি বলি বলো তো, এটা না খুব খুব অদ্ভুতভাবে হয়েছে আর কি, জানো। আমি একদিন স্কুল থেকে ফিরেছি, টিউশন থেকে ফিরেছি বিকেলবেলা। আমার তখন তো হোয়াটসঅ্যাপ ছিল না, তখন অ্যান্ড্রয়েড ফোন ছিল না। মায়ের ফোন থেকে 111 টাকার একটা মেসেজ প্যাক হতো। 100, মনে পড়ছে না? খুব নস্টালজিক ব্যাপারটা, তোমাদেরও মনে পড়ছে আমি জানি। হ্যাঁ, যত 90s কিড আছে সবার এটা 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 দেখতে হ্যাঁ একটা স্মাইল আসবে। তো সেরকমভাবে ব্যাপারটা, একটা মেসেজ প্যাক আমি ভরেছিলাম। ভরে সাডেনলি আউট অফ নোওয়্যার আমার হঠাৎ করে মনে হলো যে করে টেক্সট করি, লাইন মারি, টু বি ভেরি প্রিসাইজ। তো ওই আর কি, ওকে কী রে কী করছিস, শোনাটা তোকে কথা বলার আছে। ও বললো হ্যাঁ বল, মেসেজে হচ্ছে, আই থিঙ্ক আই লাভ ইউ। আমি তখন ডান্স, মানে আমার নৈহাটিতে তখন ডান্স স্কুল ছিল, ঠিক আছে, আমি ডান্স শেখাতাম। তো আমার স্টুডেন্টরা তখন আমার কাছে ডান্স শিখছে, আর হঠাৎ হঠাৎ একটা করে SMS আসছে। তখন আমার কাছেও ফোন নেই, মায়ের ফোনে একটা করে টিং করে বাজছে। আমি দৌড়ে যাচ্ছি নাচে স্কুল থেকে গিয়ে, আবার ফ্রিজের ওপরে রাখা ছিল ফোনটা, চার্জ হচ্ছিল, আমার এখনো মনে আছে। আমি দেখছি, আচ্ছা, আবার একটা অ্যান্সার দিয়ে আবার চলে আসছি, আবার বাজছে আবার যাচ্ছি, এরকম হচ্ছিল ব্যাপারটা। হ্যাঁ, কিন্তু তুই এটাও তাহলে অডিয়েন্সের বল। হ্যাঁ, বলার আছে বললে, তখন কি তুমি কিছু ওই ওটা মেয়েদের সিক্স সেন্স কাজ করে। কিচ্ছু ছিল না,
ও শুধু মজা নিচ্ছিল। আমি তোমায় বলছি, বিশ্বাস করো, আপনাদেরও বলছি, কিচ্ছু ছিল না, শুধু মজা নিয়েছে 1 থেকে 1.5 বছর। তো আমি একা আমার তরফ থেকে এফর্ট দিয়েছি, মানে এই ব্যাপারটা, ইউনো দ্যাট আর্জ টু গেট সামওয়ান ইন লাইফ। তো ওরকম একটা ব্যাপার ছিল। তারপরে আস্তে আস্তে গ্র্যাজুয়ালি 1-1.5 বছর আমি আমার থেকে এফর্ট দিলাম। আমি বললাম যে না, আমাকে তো, ও আমায় হঠাৎ করে মাঝখানে একদিন বলেছিল, মাথাটা এরকম চুলটা ঝাঁকিয়ে, যে এটা ইনফ্যাচুয়েশন, জানিস তো, এটা কিন্তু প্রেম নয়, মেয়েরা একটু ম্যাচিওর হয়। ম্যাচিওর্ড হয়। আমিও একটু ইগোয়েস্টিক ছিলাম, আমার মনে হয়েছিল যে আচ্ছা এটা প্রেম নয়, তো এটাকে প্রেমে কনভার্ট করাতেই হবে আমাকে, মানে আমি একটা জেদ হয়েছিল আমার। তো আমি ওকে অতটা ভালোবেসে ফেলেছিলাম, আমি বুঝিনি। আমিও জাস্ট ফর ফান ব্যাপারটা হচ্ছিল ইনিশিয়াল স্টেজে। তার সাথে স্কুলে আমার বেশ কয়েকটা গার্লফ্রেন্ডও ছিল, বেশ কয়েকটা, না একাধিক। একাধিক আর কি। না সেটা ঠিক আছে, তখন তোমাদের এটা তোর আর স্বর্ণদা আমার কথা হচ্ছে না। তখন তোমাদের স্বর্ণদা স্কুলের প্রিফেক্ট, ঠিক আছে, আর ছোট ছোট মেয়েরা স্বর্ণদা একটু জল খাবে, জল খাওয়াতে আসতো, আমি এখন ওকে গচাই। তাহলে তো প্রচুর চিঠিও পেয়েছো স্কুলে। চিঠি না না না, চিঠি তখন, চিঠিটা না তখন চলে গেছে, ওই মেসেজটা চলে এসছে আর কি। চিঠির সময়টা তখন আমি আর চিঠিগুলো পাইনি, মানে ওই মজাটা আমার ছিল না। কিন্তু চিঠি ও আমাকে দিয়েছে অনেকবার। আমার মনে আছে, আমরা প্রজেক্টের জন্য দার্জিলিং গেছিলাম প্রায় 20 দিনের জন্য। তো ও আমাকে 20খানা চিঠি আমার লাগেজের আনাচে কানাচে আমাকে দিয়ে রেখেছিল, যেটা আমি, 20খানা চিঠি? হ্যাঁ, 20 দিনের জন্য 20 letters for 20 days। এবং প্রত্যেকদিন একটা করে যেখান থেকে খুঁজে পাবি, এবং সেখানে লেখা ছিল, এগুলোই মনে হয় প্রেম। হ্যাঁ, তো ডে 1 থেকে ডে 20 এক একটা চিঠি এরকম লেখা ছিল। ডে 1 আজকে তুই গেছিস, অল দ্য বেস্ট। এটা ডে 20-তে আজকে তুই ফিরছিস, মানে এরম ধরনের গ্র্যাজুয়ালি। এবং আনাচে কানাচে আমার লাগেজের মধ্যে রাখা ছিল, আমার লাগেজ বা আমার মানি ব্যাগ বা কোনো প্যান্টের পকেটে। এবং কি হতো, আমি যখন কোনো একটা জিনিস খুলতাম, খুলে দেখতাম যে একটা চিঠি পেয়েছি, সেটা ডে 6, ধরো আমি এটা খুললাম ডে 2-তে, আমি আবার রেখে দিতাম ওটা ওখানে আবার, মানে এরমভাবে। তো চিঠিটা ও আমাকে খুব, আমি সেই চিঠিগুলো আমার কাছে এখনও আছে, এখনও রাখা আছে। কোথায় রাখা আছে সেটা আমি তো একটু মনে করতে হবে। আমার কাছে রাখা। ওকে, থ্যাংক ইউ। তো না, ওর চিঠি আমার কাছে রাখা আছে, মানে ও আমাকে অনেক চিঠি লিখেছিল, সেই চিঠিগুলো এখনো আমার কাছে আছে। ও ও আমি যেগুলো ওকে দিয়েছি সেটা নেই, সেটা তো ওর কাছে কোথায় আছে আমি জানি না। আজকালকার যারা জেনজি কিডসরা আছো, তার এই চিঠির মজাটা তোমরা বুঝবে না, মানে এটা একটা মজা ছিল। বাট এটা করো, ওই হোয়াটসঅ্যাপ, SMS বা ভিডিও কলিং এর ছাড়াও যে এই ছোট ছোট ব্যাপারগুলো ভীষণ প্রেমের, খুব মজার, এগুলো করো। এই যে একটা কিন্তু টিপসও দিয়ে দিলাম, যে তোমার লাভার যখন ঘুরতে যাচ্ছে ব্যাগের আনাচে কানাচে ছোট ছোট করে এক একটা চিরকুট রেখে দিও, যখন ও খুঁজে পাবে ব্যাপারটা খুব সুইট লাগবে, ভিডিও কলিং এর থেকেও বেশি। অ্যাকচুয়ালি আমার পার্সোনালি মনে হয় সেটা হচ্ছে একটা সম্পর্ককে বাঁচিয়ে রাখার জন্য বা একটা ভালো হারমোনি দুজনের মধ্যে রাখার জন্য অনেক বড় বড় খরচা করতে হয় না। ছোট ছোট সারপ্রাইজ ইজ ইম্পর্ট্যান্ট, ছোট ছোট ভালো লাগার জিনিসগুলো ইম্পর্ট্যান্ট। কোনো দিন ঘুম থেকে যদি তোমার প্রিয় মানুষটাকে তুমি একটু চা বানিয়ে দাও, যেটা তুমি প্রতিদিন করো না, তার কাছে সেটাই খুব বেশি স্পেশাল ফিল হয়। তার জন্য আলাদা করে স্টারবাকস বা কোথাও গিয়ে একটা কফি দিতে হবে না। আর তখনকার সময় তো স্টারবাকস কি কোনো মানে বড় ক্যাফে কিছুই ছিল না, কিছু ছিল না। আমাদের সময় এসব ছিল না, আমাদের সময় মানে আমার এইগুলো তো মনে হয় এই যে বড় বড় শপিং মল, আমরা তো দুজনেই নৈহাটির, আমরা এসব দেখিনি ছোট থেকে। আমরা কলকাতায় 2015-এ আমরা কলকাতায় শিফট করেছি, 2015 থেকে আমরা এইগুলো পেয়েছি আর কি, যে হ্যাঁ এত বড় শপিং মল হয়। আচ্ছা, মানে ড্রেস কিনতে গেলে মলে গিয়ে কিনতে হয়, আগে তো মা দোকানে নিয়ে যেত, ওখান থেকে কিনে নিতাম। তো ওই ব্যাপারটাই আমাদের মেন্টালিতে ছিল, কিন্তু এখানে আসার পর আস্তে 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 নিজেরা দেখেছি, শিখেছি, এখনো শিখছি। বাট আমার এখনও, আমি সেটাকেই আমি খুব চেরিশ করি। মানে আমি কলেজের ফার্স্ট বা সেকেন্ড ইয়ার অবধিও আমি নিউ মার্কেট থেকেই মার্কেটিং করতাম এবং ফুটপাথ থেকে জিনিসপত্র কিনতাম। আমার ওটাই মনে হতো যে আমি একটা শপিং মল বা একটা খুব বড় বড় ব্র্যান্ডের কিছু কিনছি। তো ব্র্যান্ড ওয়াজ নেভার প্রেফারেন্স ফর মি। আজকে কিছুটা ট্রানজিশন হয়েছে, টু বি ভেরি অনেস্ট। আজকে মনে হয় একটা ভালো কোম্পানির, একটা ভালো ব্র্যান্ডের কোনো একটা জিনিস কিনি, কিন্তু সেই জিনিসটা আমাকে হাতছানি দেয়, টু বি ভেরি অনেস্ট। আর ওই যে তুমি বললে ভালো থাকাটা একটা থেরাপি, ভালো থাকতে জানতে হয়। সেটা যদিও আমি কতটা আই ডোন্ট নো, কারণ আমার মাঝে মাঝে হয় ডিপ্রেশন না, আমি ওভারথিঙ্ক করি, টু বি ভেরি অনেস্ট। কিন্তু সেখানে ও আমাকে খুব প্রপারলি গাইড করে। তো ওরই ভাষায় আমি বলছি যে ভালো থাকাটা একটা থেরাপি, ভালো থাকতে জানতে হয়, খারাপের মধ্যেও ভালো থাকতে হয়, তাহলেই ইট ইজ ভেরি ইজি। সবাই আজকালকার যে লাইফ,
বা আমরা যে লাইফ লিড করছি আর আমরা যে প্রফেশনে আছি যেটা আনসার্টেন, আজ কাজ আছে কাল কাজ নেই, এটা জেনেই আমরা এই প্রফেশনটাকে চুজ করেছি, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় ভালো কিভাবে থাকবো সেটা এটা নিজেকেই হিল করতে হয়, নিজেকেই শেখাতে হয়। আমাকে কেউ ভালো রাখতে পারবে না যদি আমি নিজে ভালো না থাকি। আমার কাছে প্রচুর টাকা আছে, প্রচুর বাড়ি আছে, গাড়ি আছে, কিন্তু তবু আমি ভালো নেই। ভালো থাকাটা শুধু টাকা দিয়ে বিচার হয় না। ভালো থাকা কি টাকা দিয়ে হয়? আমার মনে হয় না। কারণ তুমি একটা জিনিস ভেবে দেখো, আজকে যত পাখি পশুরা আছে, বাইরে স্ট্রিট ডগস থেকে শুরু করে এভরি অ্যানিমাল, হিউম্যান বিংস ছাড়া, তাদের সত্যি টাকার প্রয়োজন, তারা তো ভালো থাকে। টাকাটা আমরা প্রায়োরিটাইজ করেছি, তাই জন্য আমাদের মনে হয় টাকা যার কাছে আছে, যার কাছে সম্পত্তি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, লাক্সারি আছে, সে ভালো থাকে। কিন্তু নৈহাটি থেকে যখন আস্তে আস্তে কলকাতা শহরে আসা, তারপর কাজের সূত্রে থেকে যাওয়া, তখন তো এই আড়ম্বরগুলো খানিকটা মানে হয়েছে, বিরক্ত করেছে। বিরক্ত না মানে চাওয়া পাওয়াগুলো বাড়িয়ে দিয়েছে। একদম। ইনফ্যাক্ট এখনো মানে ধরো আমরা যে বাড়িটায় আছি, এই ফ্ল্যাটটা আমাদের রিসেন্টলি, আমি ধরছি, ব্যথা হচ্ছে, ঠিক আছে বুঝতে পেরেছি, ব্যথা হচ্ছিল। আচ্ছা, তো এই ফ্ল্যাটটা আমরা রিসেন্টলি নিয়েছি, আমাদের আর 1 কিলোমিটার দূরে আর একটা মানে ঠাকুরের কৃপায় আর একটা বাড়ি আছে। তো যখন আমরা এখানে শিফট করেছিলাম তখন আমরা ভাড়া বাড়িতে শিফট করেছিলাম, তখন কলকাতার বুকে কিন্তু আমাদের বাড়ি ছিল না। 2015 থেকে 2026, 2013 থেকে 2026, মানে আর 13 ইয়ার্সের মধ্যে ঠাকুর আমাদের দুটো বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, আমরা ভালো আছি। এবার এটাই যে ভালো থাকা সেটাই আমরা বিশ্বাস করি না। হ্যাঁ, আমাদের অনেক কিছু ক্রেভিং আছে, এখনো এটা চাই ওটা চাই। আমি তোকে ইন্টারাপ্ট করলাম, সরি, এটা আমি নাহলে ভুলে যেতাম বলতে। আমরা লোন নিয়েও ঘুরতে যাই। বিশ্বাস করো, মানে আমার এটা বলতে কোনো লজ্জা নেই, আমরা ক্রেডিট কার্ডেও ঘুরতে যাই। আমার মনে হয় যে আমি আজকের দিনটা বেঁচে নিই, কারণ আজকের এই সময়টা আমার কাছ থেকে চলে যাচ্ছে, মানে এটা আর ফিরবে না। টাকা আজকে আছে কাল নেই, আজকে আসবে কাল নাও আসতে পারে। তো আমি যদি মনে হয় যে আমার এখন ঘুরতে যেতে ইচ্ছা করছে, তো আমি চলে যাই, যেভাবেই হোক চলে যাই। তারপরে হয়তো এসে আমরা টেনশন ফিল করি যে এবার কি করে চলবো, এবার কি করে ইএমআই দেবো, আচ্ছা এই কাজটা তো হবে, তো সব টেনশন করি। কিন্তু ওই যে মোমেন্টটা আমি এনজয় করে আসলাম ওই 4টে দিন, ওই 4টে দিন আমার কাছে ভালো থাকে। আসলে এই বিষয়গুলো যখনই মানে আমরা শুনি যে ইএমআই ঘুরতে যাচ্ছি, তারপরে এসে রিল্যাক্সে না থাকলেও টেনশন চলছে, কারণ সেটা মেটাতে হবে। এইগুলো না আমরা কলেজ লাইফে বন্ধুদের ক্ষেত্রে শুনি বা একটু ভাই ব্যাপারে শুনতে পাই, কিন্তু দম্পতি হয়ে যাওয়ার পরও কি এই জিনিসগুলো মেনে থাকা? আমরা তো মানি, কারণ ও আমাকে কালকেও আমরা দুজন কথা বলছিলাম, আমার শাশুড়ি মা আমার খুব ভালো বন্ধু, ঠিক আছে, মানে আমি খুব লাকি যে আমি একটা শ্বশুর বাড়ি পেয়েছি যেখানে ওর থেকেও বেশি সবাই আমাকে ভালোবাসে। আমি খুব আনলাকি যে আজকে বিয়ের পর থেকে মা আমাকে আর পাত্তা দিচ্ছে না। আমরা ভাবছিলাম অন্য কিছু একটা বলবে। হ্যাঁ, মানে কালকেও আমি বলছি আন্টি আমাকে সাপোর্ট করে যাচ্ছে কন্টিনিউয়াসলি, আর ও বলছে তুমি কেন ওকে এত বাবা দিচ্ছ, ওই জন্য এত মাথায় উঠছে। আমি কি বলেছিস, কি বলেছিস বল? কি ভুলে গেছি, আমি হিংসুটে বলেছি। হ্যাঁ, আমি ওকে বলছি তুই খুব হিংসুটে জানিস। তো আমাদের এগুলো চলে, কিন্তু কি বলতো, টু বি ভেরি অনেস্ট, আমাদের লাইফস্টাইল বা আমাদের ভালো থাকার মধ্যে যে ইমপারফেকশনস নেই তা নয়। আমাদের মধ্যেও ঝগড়া হয়, মনোমালিন্য হয়, আপস অ্যান্ড ডাউনস হয়, কিন্তু আমরা অ্যাডজাস্ট করতে পারি, মানে আমরা অ্যাডজাস্ট করে নিই অনেক সময়। অ্যাডজাস্টমেন্ট এবং এই ব্যালেন্সটা মেনটেন করাটা খুব দরকার আমার মনে হয়। সেটা একটা বাড়িতে থাকতে গেলে ঝগড়া হবে না। ও একটা মানুষ, আমি একটা মানুষ, সবসময় যে একই দুজনের চয়েস প্রেফারেন্স সব এক হবে এটা হতেই হবে, কোনোদিন সম্ভব নয়। দুজন জায়গা, ওর বাবা মা আলাদা, আমার বাবা মা আলাদা, আমার বেড়ে ওঠা আলাদা, ওর বেড়ে ওঠা আলাদা। আমরা কিছু ভাইব আমাদের একসাথে ম্যাচ করেছে বলে আমরা এখনো পর্যন্ত একসাথে আছি, এবং ভবিষ্যতে যাতে আমরা একসাথে থাকতে পারি সেই অ্যাডজাস্টমেন্টটা আমরা সবসময় মেনটেন করি। কখনো কখনো যদি ওর কোনো কথা খারাপ লেগে যায়, হয়তো আমি ওকে বললাম না,
ও হয়তো বুঝলো যে এই ব্যাপারটা হয়তো ওর খারাপ লেগেছে, ও এসে আমাকে ব্যাপারটা এমনভাবে সর্ট আউট করে দেয় যে ওই খারাপ লাগাটা কিছুক্ষণের জন্য চলে যায়। ওটাই ভালোবাসা, কারণ যদি হ্যাঁ। তখনই সেই মুহূর্তে বলে দিয়ে তাকে ছোট করার একটা প্রবণতা চলে। না না, আজ পর্যন্ত নয়। ইনফ্যাক্ট আমি বলছি 2015 হচ্ছে আমার হ্যাঁ 2014 থেকে আমি একদম ফুল ফ্লেজেড সিরিয়াল করছি, তো সেক্ষেত্রে আমি টাইম দিতে পারতাম না। আর সেই সময় সিরিয়াল মানে হচ্ছে আমরা 20 ঘন্টা 21 ঘন্টাও শ্যুট করতাম, 9-8 তখন 14 ঘন্টার ব্যাপারটা ছিল না। তো আমি আসতাম, স্নান করতাম, খেতাম, আবার শুটিংয়ে চলে যেতাম। তো ওর সাথে আমার দেখাও হতো না, ফোনে কথাও হতো না সেরমভাবে। কিন্তু তবু আমার তোমার কি মনে হয় ইন্ডাস্ট্রিতে ঢোকার পর বা ইন্ডাস্ট্রিতে যখন আমি আস্তে আস্তে একটু পরিচিত হচ্ছি, ছেলেদের যেটা হয় যখন ও কাজ করছে না শুধু পড়াশোনাটাই করছে, যে একটা ইগো, ও আমার থেকে ভালো কিছু করে ফেলছে, ও আমার চেয়ে নাম করে ফেলছে, এইটার দাম্পত্য জীবনে বেশি হয়। কিন্তু ওর মধ্যে এই ব্যাপারটা আমি কোনো দিন ফিল করিনি। ও সব সময় চেষ্টা করা হয়েছে প্রচুর। হ্যাঁ, আমার রিলেটিভসদের মধ্যেও আমাকে এই প্রশ্নটা করা হয়েছে, আমার রিলেটিভসরা করেছে, আমার ফ্যামিলি মেম্বার্সদের মধ্যে, আমি নাম নেব না ডেফিনেটলি, কিন্তু আমাকে শুনতে হয়েছে এটা, যে আচ্ছা এই যে সুদীপ্তা একটা ফেম পাচ্ছে বা এই করছে, তুইও এই সেম ক্যারিয়ারের পিছনেই ছুটছিস, তো তোর কোনো দিন এটার জন্য একটা ভিতর থেকে একটা ওই বিদ্বেষ বা একটা হাই এই ধরনের কিছু আসেনি? আমার সত্যি আসেনি। আমি এটা অডিয়েন্সদের সামনে বা তোমার সামনে ইন্টারভিউ দিচ্ছি বলে আমি নিজেকে খুব বীর দেখাচ্ছি তা না, আমার আসেনি। আসেনি বলেই হয়তো আমরা দুজনে একসাথে রয়ে গেছি। আমার যদি কখনো মনে হতো যে আমার কম্পিটিটর আমার ঘরে আছে, তাহলে দ্বন্দ্ব হতো। আমার কম্পিটিটর, আমি কোনোদিন ওকে মনেই করিনি, ও আমাকে মনে করেনি। আমার মনে হয়েছে যে আমি যদি কখনো এগিয়ে যাই, যতটা আমি এগিয়েছি ততটা আমাকে ওকে টেনে হলেও এগোতে হবে, আমার এটা সবসময় মনে হয়। একজন সিঁড়ি দিয়ে উঠুক, একজন নিচে সিঁড়িটা ধরে থাকুক, তো ব্যাপারটা একই, কোনো ব্যাপার না। আমরা দুজন একই। উপরে ভিউটা দেখে আমার শাশুড়ি মা সবসময় একটা কথাই আমাকে বলে যে বুবু, তুমি আর ও কিন্তু আলাদা নয়, তোমরা দুজন একই। কেউ আগে যাচ্ছে, কেউ পিছনে যাচ্ছে, কেউ পিছনে যাচ্ছে, কেউ আগে যাচ্ছে, এটা ব্যাপার নয়, তোমরা একই আছো, এটাই ম্যাটার করে লাইফে। তো আমরা এক আছি। ও আমি আগে কখনো চলে যাব, ও পিছনে থাকবে, কখনো ও একটু আগে যাবে, আমি পিছনে থাকবো, কখনো একসাথে যাবো। কখনো একসাথে যাবো। আচ্ছা, দুজনের মধ্যে ঝগড়া হয়? বাবা প্রচুর হয়, প্রচুর। উনি একটু ঝগড়া শুরুটা শুরু। আমি ঝগড়া করবো এখন, আমি করতে পারি ইনস্ট্যান্ট ঝগড়া। কিন্তু আমি ঝগড়া করতে পারি না, মানে আমি খুব বাজে ঝগড়ুটে, মানে আমি আর তোমার বিষয়টা হচ্ছে তুমি গাছে তুলে মইটা সরিয়ে নাও। না, আমি গাছে উঠে ঝগড়াটা করতে চাই, আচ্ছা। কিন্তু আমি মইটা পেতেও রাখি যে ও গাছে উঠুক, উঠে ঝগড়াটা করুক, কিন্তু ওই শীর্ষে কোনোদিনও ওঠেই না, ও মইটা ছেড়েই দেয়, ইগনোর। ঝগড়া করতে আমি চুপ হয়ে যাই। আমার কোনো কিছু যদি খারাপ লাগে সেটা ও বলে না। ইনফ্যাক্ট মানে ধরো আমার মায়ের সাথেও কোনো রকম কোনো একটা প্রবলেম, কথাবার্তায় কিছু আমার মনে হয়েছে যে আমার সাথে মেন্টালিটি ম্যাচ করছে না, আমি যে ওই যে চুপ হব, যতক্ষণ না আমার মাথা ঠান্ডা হবে আমি চুপই থাকবো, আমি কথাই বলতে পারবো না, আমি ঝগড়া করতে পারি না। সেটা ও বলে না, আমি সবার সাথে এটা। এবং এইটা না, এই একটা কোল্ড ওয়ার যেটা চলে, সেটা আমার ক্ষেত্রে খুব প্রবলেমেটিক। ও ঝগড়া করতে চায়, আমি একটু এক্সট্রোভার্ট আর কি, মানে আমি চাই সবসময় একটা কোনো যদি মনোমালিন্য হয় সেটা যেন ইনস্ট্যান্ট ক্লিয়ার আউট হয়ে যায়, ইনস্ট্যান্ট আমরা যেন বলে ওটাকে ক্লিয়ার করি। ও সেটা করতে চায় না এবং করেও না, ও চুপ হয়ে যায়। ও কথা বলবে তোমার সঙ্গে নর্মালি, হ্যাঁ বল, হ্যাঁ কর, কোনো অসুবিধা নেই, এ বাবা এটা সবাইকে বলে দিলি। ঠিক এইটা। আর ওইটা আমার খুব প্রবলেম হয়, ঝগড়া হয় আমাদের, প্রচুর ঝগড়া হয়। তুমি চাও যে সামনে মাসে চিৎকার হ্যাঁ মানে ব্যাপারটাকে টিপিক্যাল ঝগড়া, কথার উপর কথা জমতে জমতে সিলিং ছুঁয়ে ফেটে বেরিয়ে যাক, হ্যাঁ আবার নতুন করে কুশন গুলো ছোড়াছুড়ি হয়েছে? ভাঙাভাঙি ছোড়াছুড়ি হয় না, কারণ খুব কষ্ট করে ফ্ল্যাটটাকে সাজিয়ে দিত, ওটা ছুড়লে তো আমাদের শুধু কথা দিয়ে চলে। কথা তো একজন দিয়ে বলে, আমি তো চুপ, আমি মিসাইল ছাড়তে থাকি, ওদিক দিয়ে কোনো রিপ্লাই আসে না, আমি চুপ, মানে সবই হচ্ছে, আমি করে বেড়াচ্ছি, কাজ করে বেড়াচ্ছি, এ করে বেড়াচ্ছি, কিন্তু কথা নেই আমার। আচ্ছা, দুজনে একই ইন্ডাস্ট্রি থেকে বিলং করছো এবং একই রকম ভাবে কাজের প্রসেস, তোমাদের সম্পর্কেও একসাথে, এইগুলো কখনো মানে ইন্ডাস্ট্রি কখনো ইম্প্যাক্ট করেছে ব্যক্তিগত জীবনে? না, আমায় তো করেনি, আমি ভাবিই না। আমার ব্যক্তিগত জীবন আলাদা, আমার ইন্ডাস্ট্রির লাইফ আলাদা, আমি দুটোকে এক করি না কখন। স্বর্ণদার কাছে ইম্প্যাক্ট ইন দ্য সেন্স তুমি কি বলতে চাইছো বলো, মানে কি ধরনের ইম্প্যাক্ট বলছো তুমি? কোনো এনার্জি কি ইম্প্যাক্ট করেছে, বা
দুজনে একসঙ্গে যেহেতু মানে এবং দম্পতি যেহেতু বারবার আসবে যে একসঙ্গে কাজে নেব না বা একজনকে কাস্ট করলে তাকে কাস্ট করব না বা লবি, এইগুলো যেগুলো এখন আমরা শুনতে পাই, লবি হয়নি, কিন্তু হ্যাঁ মানে ইন্ডাস্ট্রির কিছু মানুষ আছে, তারা একটা সময় ধরো একসাথে ও যখন কাজ করছে তখন আমি স্ট্রাগল করছি এবং পড়াশুনো করছি, তার সাথে আমি তখন অত বেশি কাজ করতামও না। তো তখন ও যখন কাজ করছে, যাদের সঙ্গে কাজ করছে তাদের কারোর সঙ্গে ওর খুব ভালো বন্ধুত্ব হলো বা তারা ওর হালকা ফুলকা প্রেমে পড়লো, সেটা হতেই পারে, সেটা আমি আজও সাপোর্ট করি। এবং সেই প্রেমগুলো হওয়ার পর তারা জানতে পারলো যে তার একজন বয়ফ্রেন্ড আছে, সেটা আমি, একটা নিউ কামার নোভিশ একটা ছেলে। তো ও আমার সঙ্গে সেই মানুষটার পরিচয় করিয়ে দিল ফর অ্যান এক্সাম্পল। কিছু কিছু মানুষ তারা ব্যাপারটা খুব স্পোর্টিংলি নিয়ে তাদের সঙ্গে আজও আমার সম্পর্ক ভালো, তারা আজও আমার খুব ভালো বন্ধু, আমার মেন্টর, আমার গাইড, আমার দাদা দিদি সবাই হয়। আর কিছু কিছু মানুষ তারা আমাকে খুব মানে ডিগ্রেড করার চেষ্টা করেছে সব সময়, যেরকম এরকম অনেক ঘটনা আছে, ঘটনাগুলো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, তাদের ডিরেক্টলি টার্গেট করা হবে, কিন্তু হ্যাঁ মানে তারা সবসময় আমাকে একটা প্রমাণ দেওয়ার চেষ্টা করেছে যে শি ইজ নট সুটেড ফর ইউ, মানে এটা সবসময় আমাকে তারা বোঝানোর চেষ্টা করেছে। আমি এসে কোনো কোনো সময় ওকে শেয়ার করেছি, কোনো কোনো সময় করিনি, বা অনেক বছর পর শেয়ার করেছি, সেটা হয়েছে। সেই জিনিসগুলোকে হ্যাঁ সেগুলো তো একটা ইম্প্যাক্টফুল জায়গায়। এবং তার সাথে সাথে এখন আমাদের ইন্ডাস্ট্রিতে, ভগবান না করুক ভবিষ্যতে যেন আরও এটা আস্তে আস্তে কমে যায়, এখন যত ডিভোর্স হয়, এত মনোমালিন্য, এত মানে আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম, ব্যালেন্সের প্রবলেম বলে এত ডিভোর্স হচ্ছে, তার মাঝখানে আমাদের মনে হয় যে আমরা দুজনে একসাথে আছি, ভালো থাকার চেষ্টা করি, ইটস আ ব্লেসিং, এটা একটা আশীর্বাদ। এবং এটা আমাদের মিশন একটা, যে আমরা যেন কোনোভাবে সেপারেটেড না হয়ে যাই যে কোনো কারণে। তো ওই জন্য ওর আর আমার দুজনের একটা অদ্ভুত একটা আন্ডারস্ট্যান্ডিং। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি তোমাকে, যে আজ যদি আমি কোনোদিন জানতে পারি যে একটা রিলেশনশিপে জড়িয়ে গেছে, তাতে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি জানবো যে আমার পজিশন ওর মনের ভিতরে সেটা সবসময় যে জায়গাটা সেই জায়গাটাতেই আছে। এবার ওর কাছে ওর মনের হোটেলের মধ্যে অনেকগুলো রুমস থাকতে পারে, তার মধ্যে ডিলাক্স স্যুট রুমটা আমার জন্যই, ওই সুইটটাতে আমিই থাকি, বাকি রুমসগুলো প্যাসেঞ্জার্স গেস্ট আসুক, চেক আউট করবে, চেক ইন করবে, দ্যাট ইজ নট মাই লুক আউট। আমি তো আমার সুইট রুমের ভিতরে সুইমিং পুল আছে, কোনো আরামসে ওয়েট করবো। কি সুন্দর বলেছে, ভেবে দিলাম না, ভালো লাগলো। এরপরে এই বরকে ছেড়ে কোথায় যাওয়া যায়? এটাই হচ্ছে ট্যাকটিস, এটাই হচ্ছে ট্যাকটিস। কিন্তু এটা হয় যে বিবাহিত হয়ে গেছে বা বিয়ে হয়ে গেছে তাকে কাস্ট করব না, তার জন্য অন্য চরিত্রে ভাববো, বা ওই যে কাস্টিং কাউচ যেটা নিয়ে আমরা বিভিন্ন রকমভাবে কথা বলি, সেইগুলো কি সম্মুখীন হতে হয়েছে? আমাকে অ্যাজ সাচ রিসেন্টলি আমাকে বিয়ে হয়ে গেছে বলে কোনো এরকম ফেস করতে হয়নি, কিন্তু আমি একটু মোটা হয়েছি, সেটার জন্য আমাকে ফেস করতে হয়েছে। কারণ আমি লোকজনকে বোঝাতে পারি না যে মোটা হওয়াটা নিজের চয়েস নয়, এটা শারীরিক অনেক রকম, আমাদের মেয়েদের অনেক কিছু চেঞ্জেস হতে থাকে, হরমোনাল চেঞ্জেস হতে থাকে, অনেক রকম হয়। তো সেই ক্ষেত্রে অনেকটা এই তুই এরকম হয়ে যাচ্ছিস কেন, এখন আমরা কাউকে জিজ্ঞেস করলে কেমন আছিস জিজ্ঞেস করি না, এই মা তুই কি মোটা হয়ে গেছিস না কি রোগা হয়ে গেছিস, এই দুটোর মধ্যেই প্রশ্ন চলে। হ্যাঁ কি সুন্দর হয়ে গেছিস, বা এই তোর চুলটা এরকম পড়ে যাচ্ছে কেন রে। আমরা নয় ভালো নয় খারাপ, এর মাঝখানে কিছু আর কথা বলি না। তো কাজের দিক থেকে এরকম এখনো পর্যন্ত আমার সাথে হয়নি, মানে আমি যে কটা প্রোডাকশন হাউসে এখনো পর্যন্ত কাজ করার সুযোগ পেয়েছি তারা আমাকে প্রত্যেকেই ভীষণ ভালোবাসে এখনো, এবং তারা প্রত্যেক সময়ই আমাকে বলে যে তুমি কেন সিরিয়াল করছো না, এটা আমাকে শুনতে হয়। আর আমার কথা একটাই থাকে যে আমি সিরিয়াল করছি না, আমি ভালো চরিত্র পেলে কেন করব না, আমি ভালো চরিত্রের জন্য আশা করছি এবং সেটার জন্য ওয়েট করছি, তাতে যদি আমাকে আরও একটা বছর ওয়েট করতে হয় আমি করতে রাজি আছি। কিন্তু যে চরিত্রগুলোতে মানুষ আমাকে এত বছর ধরে চিনে এসেছে, মানে দেখে নিয়েছে, আমি সেই সেম চরিত্রটা আর প্লে করতে চাইছি না, কিছু ডিফারেন্ট করতে চাইছি। একটা ভালো অপরচুনিটির জন্য ওয়েট করা মানে বেকারত্ব নয়।
আমি ওয়েট করছি একটা ভালো অপরচুনিটির জন্য, সেটা তাদের ডাজন্ট মিন যে আমার কাছে কাজ নেই। এখন তো ইঁদুর দৌড়ে আমার মনে হয় দৌড়াতেও ইচ্ছে করে না, যে ওই একই আমার চরিত্র তো পর পর আমার একদম ইচ্ছে করে না, আমি এটা বোঝাতেও কাউকে হয়তো পারবো না, মানে ও ও আমাকে বোঝে বলে। মানে আমার না এখন যেটা হয়ে গেছে যে এখন ইন্ডাস্ট্রিতে প্রচুর নতুন নতুন ইপি, প্রচুর প্রোগ্রামার, সব নতুন নতুন লোকজন ঢুকেছে যারা হয়তো আমাকে চেনেই না, বা যাদের সাথে আমি কাজই করিনি, তাদের কাছে আমি নতুন, আমি কি করেছি সেটা তারা জানেও না, আমার সেটা ব্যাপার না। তো আমি প্রত্যেক মুহূর্তে অডিশন দিতেও রাজি থাকি, আমার লুক সেট হলেও আমি সেটাতে রাজি থাকি, কারণ ওটা আমার কাজ। ওরা ওদের কাজ করছে, আমি আমার কাজ করছি, এটা নিয়ে ব্যাপার নয়। কিন্তু যেটা হয়, মানে কিছু কিছু লোকজন ইন্ডাস্ট্রিতে এমন এসেছে না, তারা সত্যি কিছু জানে না, এবং জানে না আর এমনভাবে প্রিটেন্ড করবে যে তারা বলছে পৃথিবীর সমস্তটা জানে। আর আমরা যারা দাঁড়িয়ে আছি তাদের সামনে, আমরা একেবারেই বোধহয় মানে কোনো মঙ্গল গ্রহ থেকে এসেছি, যারা আমরা ইন্ডাস্ট্রি সম্পর্কে কোনো জ্ঞানই নেই। আর অভিনেত্রী হলে এই জিনিসটা আরো বেশি হয়, তার তো ট্যান্ট্রামস আছে, বা তার তো এই দাবি দেওয়া আছে, বা তার তো অন্য গ্রহের একটা মানুষ হিসেবে treat করা। হ্যাঁ, এই সেই ক্ষেত্রে আমার যেটা সম্মুখীন হতে হয়েছে, যে আমি কখনো কোনো প্রোডাকশন হাউসের সাথে, আমি একদম জোর গলায় বলতে পারি, আমাকে কোনো প্রোডাকশন হাউসের জন্য কোনোদিন সাফার করতে হয়নি, যেমন আমার জন্য কোনো প্রোডাকশন হাউস সাফার করেনি। কল টাইম হোক, সেটা শুটিংয়ের জন্য হোক, এভরিথিংয়ের জন্য আমি সবসময় রেডি ছিলাম, আগেও ছিলাম, এখনও আছি। আমার জন্য কখনো কোনো প্রোডাকশন হ্যাম্পার হয়নি। তো আমাকে নিয়ে ডিরেক্টর, প্রডিউসার সবসময় খুব হ্যাপি ছিল। তো কিন্তু আমার এখন ব্যক্তিগত যেটা মনে হয়, যে আমি ভীষণ টাইপকাস্ট হয়ে যাচ্ছিলাম। মানে সুদীপ্তা মানেই একটু কমেডি করতে পারবে, একটু গ্রামের মেয়ে হবে, সুদীপ্তা মানেই যেহেতু ওই মানে আমাকে লোকে চিনতে শুরু করলো বাহা হিসেবে, তো ওই টাইপ কাস্টটা হঠাৎ করে আমাকে একটা থুপে দেওয়া হলো। মানে সুদীপ্তা পরপর সিরিয়ালগুলো তোমরা দেখবে, আমি একই রকমের চরিত্রগুলো প্লে করতে শুরু করলাম। তা আমি হঠাৎ করে ওই জন্য একটা ব্রেক নিয়েছিলাম, বললাম না, দিস ইজ নট ডান, এবার আমার আর ভাল লাগছে না, এবার হয়ে গেছে, এবার আমাকে এই জায়গা থেকে একটু বেরোতে হবে। তো আমি ছবি করা শুরু করলাম, আবার ছবি করতে শুরু করলাম, আবার একটু একটু করে যখন দেখলাম একটু নতুন নতুন কাজের অফার আসছে, তখন আবার একটু একটু করে কোথাও ক্যামিও করেছি, কখনো ছোট একটা ক্যারেক্টার কিন্তু ভালো সেরকম করেছি। মানে এরকম নয় যে আমাকে এখন হিরোইনই করতে হবে, বা আমি হিরোইন ছাড়া কিছু করব না, এই মনোভাবনাটা আমার আগেও ছিল না, এখনও নেই। তো যদি ভালো কাস্টিং হয় বা ভালো চরিত্র পাই, সেটা কলকাতায় হোক, বম্বে হোক, সাউথে হোক, আমি করব। আর এই যে টাইপকাস্ট করে দেওয়ার ব্যাপারটা, এটা কি অনেকটা পরিচিত হয়ে যাওয়ার পর মনে হয় যে করে দেয় অভিনেত্রীদের, নাকি এটা বরাবরই নিয়মটা চলে এসছে? পরিচিতি হওয়ার হয়, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, যে আমরা না একটা কোনো পার্টিকুলার আর্টিস্টকে আমরা কাস্ট করলাম, এবং সে একটা চরিত্র দেওয়া হলো, সেই চরিত্রটাকে সে ফাটিয়ে এক্সিকিউট করলো, দর্শক প্রচণ্ড পছন্দ করলো, এবং সে একটা পপুলারিটি নিয়ে আসলো সেই পার্টিকুলার প্রজেক্টের জন্য, সেই চরিত্রটাকে অনেক বেশি সম্মানিত করলো। তারপরে ইন্ডাস্ট্রিতে কি হয়, সেই মানুষটাকে, সেই অভিনেতা বা অভিনেত্রীকে সবসময় ওই ধরনের চরিত্রই বারবার পুশ করা হয়, জাস্ট ফর দ্য সেক অফ, মানে একটা সেন্স অফ রিলিফ থাকে প্রোডাকশনের দিক থেকে, যে এই চরিত্র তো খুব ভালো করে, এটাই দে, ঠিক, ও ভালোই করবে। কিন্তু সেইভাবে দর্শক তাকে এইটা আমার মনে হয় এটা প্রচন্ডভাবে চেঞ্জ করা উচিত। কারণ আজকে দেখো না, আমাদের সিরিয়ালগুলোতে যারা মা হয় তারা মাই হয়, যারা দিদা হয় দিদাই হয়। আরে ভাই, মা হচ্ছে তো কি হয়েছে, ওই চরিত্র, ওই অভিনেত্রী কি কাকিমার পার্টটা করতে পারবে না, বৌদির চরিত্রটা করতে পারবে না? আর এখন তো আমাদের সিরিয়ালে যেগুলো হচ্ছে, মানে আমার এজ তো অনেক, আমি বললাম আমি অনেকটা সিনিয়র, আমার থেকেও ছোট ছোট মেয়েরা মায়ের চরিত্রে, কাকিমার চরিত্রে পাঠ করা শুরু করেছে। তো আমাদের তো দিদার চরিত্র এবার দেবে, আমার খুব শিগগিরই মনে হবে দিদার চরিত্রে আমি অভিনয় করার সুযোগ পাবো। তাই শুরু হয়েছে, কারণ আমাদের ক্ষেত্রেও নানান রকম ভাবে অনেকেই বলে যে টাইপকাস্ট হয়ে গেছি, বা মা হিসেবেই পরিচিতি সবার কাছে পাচ্ছি, এবং আমি কি কারোর ওয়াইফ হতে পারি না, আমি কি কারোর কাকিমা হতে পারি না। এবার দেখো, এখানে একটা প্রশ্ন আসে যে আজকে তাহলে আমরা যারা অভিনেতা অভিনেত্রীরা আছে,
আমরা কি সত্যি ভালোবেসে তাহলে কাজটা করছি না, কিন্তু কারণ আমরা পছন্দের মতো চরিত্র পাচ্ছি না। কিন্তু যদি আমাদের জিজ্ঞেস করা হয় তোমার প্রফেশন কি, আমি একটা ফ্রিল্যান্স অভিনেতা। ফ্রিল্যান্স, আমাদের নিজেদের চয়েস আছে, যে আমরা এই ধরনের চরিত্রই করব। কিন্তু কোনো একটা জায়গায়, সেটা অর্থনৈতিক হোক বা মানসিক হোক বা সামাজিক হোক, আমাদের একটা এমন প্রেশার আমাদের ভিতর থেকে চলে, যে জন্য আমাদের টাইপ কাস্ট হচ্ছি, জানছি, বা হয়তো আমার এই চরিত্রটা করে আমার ডিমোশন হচ্ছে, আমি জেনেও সেই চরিত্রটা আমাকে করতে হচ্ছে, কারণ আমাদের ওই পিছনে ওই টানাপোড়েনগুলো আছে। তো সেইটার আমার মনে হয় অলটুগেদার আমাদের, যেহেতু আমরা যে কাজটা করি, সেই কাজটা না একটা শুধু ডিরেক্টর বা একটা অভিনেতা করে না, সেই কাজটার জন্য প্রত্যেকটা মানুষ ইন্টার রিলেটেড টু ইচ আদার, না হলে একটা এক্সিকিউশনে একটা ভালো প্রজেক্ট তৈরি হয় না। তো সেক্ষেত্রে না আমাদের প্রত্যেকটা মানুষকে খুব সৎভাবে কাজটা করা উচিত। তো আমার মনে হয় সেইটা একটু ল্যাক খাচ্ছে কি ইন্ডাস্ট্রিতে। আমার প্রশ্ন, আমি জাজমেন্ট দিচ্ছি না, আমি এটা প্রশ্ন করছি অডিয়েন্সের কাছে, যে কিছু কি গ্লিচেস তৈরি হচ্ছে ইন্ডাস্ট্রিতে, যেটা একটা সময় কি দেখবো এত বড় গ্লিচ তৈরি হয়েছে, এতটা ভাঙন ধরে গেছে, যে এটাকে আর মেরামত করার মতো সময় বা আমাদের কাছে অপরচুনিটিস নেই, সেটা যেন না হয়। কারণ আমরা যারা কাজ করি, আমার সাথে এটা কেউ একমত নাও হতে পারে, যে আগে যখন আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করতে শুরু করেছিলাম, তখন আমাদের একটা অডিশন দিতে হতো, অডিশনে গিয়ে আমরা রিজেক্ট হতাম, আমাদের লুক সেট হয়ে যাওয়ার পর রিজেক্ট হতাম। এখন তোমার কটা ফলোয়ার্স আছে এবং তোমার কতটা ফ্যান বেস আছে, তার উপরে মাচা করেছো, এবং এখন অভিনেতা অভিনেত্রীরা কতবার স্টেজ শো করছে বা কোথায় কোথায় প্রোগ্রাম করছে, কারা কারা চেনে, তার অডিয়েন্স কারা, সেই ভিত্তিতে এখন শিল্পী তৈরি হচ্ছে। তো এবার সেই দৌড়ে তো আমি অনেক পিছিয়ে, মানে আমার তো অত ফলোয়ার্সও নেই। আমার যে কটা ফলোয়ার্স আছে খুব আমার ক্লিন বলে না, অর্গানিক তাই বলে হয়তো, হ্যাঁ, অর্গানিক ফলোয়ার্স। তো ওইটুকু হয়তো আমি কাজ করে ওইটুকু ফলোয়ার্স আর্ন করতে পেরেছি। তো আমি ফলোয়ার্স কিনিনি, এখন তো ফলোয়ার্স কেনাও যায়, তো আমি আর্ন করতে পেরেছি ওইটুকু, তো ওইটুকুই আমার কাছে আছে। সেই দৌড়েও আমি অনেক পিছিয়ে, তো আমাকে কেন নেবে কাস্টিং? ইচ্ছে করে ইন্ডাস্ট্রিতে কাজ করতে? না, একদম ইচ্ছে করে না। তাই জন্য তো এখন আর মানে বলতেও ইচ্ছে করে না যে প্লিজ আমাকে এই কাজটা দাও। ওই জন্য তো মানে মনে হয় যে ঠিক আছে, আমার কাছে যদি ভালো কাজের অফার আসে কেন করব না, নিশ্চয়ই করব, কিন্তু যেচে আর বলতে ইচ্ছে করে না যে আমাকে কাজ দাও। কারণ পিআর তো করতে হয়। হ্যাঁ, করতে হয় তো নিশ্চয়ই, পিআর এখন করতে হয়, পিআর রাখতে হয়, তাদের রেমুনারেশন দিতে হয়, সবই টাকার খেলা। মানে আমার জন্য কেউ ভালোবেসে পিআর করবে না, পিআর আমায় রাখতে হবে। তো যারা পিআর রাখছে তাদের পিআর হচ্ছে, তারা প্রত্যেক দিন ক্যামেরার সামনে আসছে, প্রত্যেক দিন তাদের ইন্টারভিউ হচ্ছে, এমনকি তারা যখন ফ্লাইট ধরতে যাচ্ছে এয়ারপোর্টেও তাদের ছবি তোলা হচ্ছে। সেই ছবিগুলো তো এমনি ওঠে না, পিআরের জন্য ওঠে। আমার ভাই, আমি ফ্লাইটে চললেও আমি একা নিজে সেলফি তুলে আজকে আমি ফ্লাইটে চড়েছি, তো আমি আমার দিক দিয়ে খুব হ্যাপি আছি। না মানে তোর কথাটা আমি একটু মডিফাই করার চেষ্টা করি। ইচ্ছা তো করে, অভিনয়টা ছাড়া তো কিছু করতে তোর ইচ্ছা করবে না, টু বি ভেরি অনেস্ট। পারি তো না, কি করব? হ্যাঁ, কিন্তু ঠিক আছে, যে প্রসেসে এখন কাজ সিলেকশন হয় বা কাস্টিং হয়, সেটা একটু চেঞ্জ হলে ভালো হয়। না হলে ওই আর 5 জন ভালো অভিনেতাদের মতো আমরাও তাহলে ওইভাবেই সার্ভাইভ করতে হবে, সেটাই হচ্ছে ব্যাপার। তাই তো হচ্ছে, আমরা এখন সবাই সার্ভাইভার মুডেই তো আছি। কি মানে আমরা কি খুব হেভি মজায় আছি? সেটা তো নয়। দেখো কি বলতো, আজকে যে আপগ্রেডেশনটা হয়েছে আমাদের সোসাইটিতে, এখন পিআর করতে হয়, ফলোয়ার্স রাখতে হয়, কন্টেন্ট বানাতে হয়। তো এইটা একটা ট্রেন্ড, এটা যেরকম চলছে সেটাতে আমরা বলছি না এটা খুব খারাপ, আগেরটা ভালো ছিল, এই একদম ব্যাকডেটেড কথা বলবো না। এইটা একটা ট্রেন্ড, এটা চলছে। আমরা হয়তো এই ট্রেন্ডের সঙ্গে খুব ভালোভাবে এখনও নিজেদের কি বলবো কোপ আপ করে উঠতে পারিনি, তাই জন্য আমাদের এই কিছু জায়গায় প্রবলেমসগুলো আমরা ফেস করছি। তো সেটা যেদিন হয়ে যাবে, সেদিন তাহলে সেটা ঠিক হয়ে যাবে আই গেস। এবং এই মুহূর্তে ডিরেক্টর বা প্রোডাকশন হাউস বা মানে বড় কোনো লোকেদের মাথাদের সঙ্গে, যেটা সবাই বলে যে একটা বন্ধুত্ব, একটা সম্পর্ক রাখতে হয়, না হলে তোমায় কাস্ট কেন করবে? নিশ্চয়ই। আর 5 জনও তো সেখানে রয়েছে। নিশ্চয়ই। দেখো ঠাকুরের আশীর্বাদে না আমাদের এটা কি প্রথম থেকেই ছিল? প্রথম থেকেই ছিল। মানে তোমরাও এটা ফেস করেছো? হ্যাঁ, এটা দেখো একটা সিম্পল লজিক। আজকে ধরো স্বর্ণ একটা ছবি বানাচ্ছে, তো স্বর্ণর মাথায় কে আসবে যে
আমার সারাউন্ডিং যাদের আমি আমার ক্লোজড ওয়ান, আমি তো তাদেরকেই আগে নেওয়ার চেষ্টা করবো যে তারাও কাজ করুক, আমার নিজের মানুষগুলো কাজ করুক। সেই ক্ষেত্রে সবাই তাই করে, সবাই চাইবে আমার নিজের মানুষগুলো কাজ করুক। এবার আজকে যদি একজন ডিরেক্টর, ধরো ফেমাস একজন ডিরেক্টর যার নাম তার আশেপাশে যে 5 জন লোক আছে যারা তার নিজের কাছের লোক, তাদেরকেই তো সে কাজ করবে, এটাই তো স্বাভাবিক। এবার তার মধ্যে যদি আমি থাকি, আমাকেও কাজ করবে, যদি স্বর্ণ থাকে স্বর্ণকেও কাজ করবে। তার মধ্যেও একটা কারা ব্যাপার অভিনয় আছে। পারুক বা না পারুক এই নিয়ে প্রশ্ন আর ওঠে না। সেটা তো কিন্তু কি বলতো, একটা জিনিস তুমি মিলিয়ে নিও আমার এই কথাটা, এটা খুব সত্যি কথা এবং আমি কনফিডেন্ট। সেটা হচ্ছে তোমার যদি ট্যালেন্ট থাকে, তুমি যে কাজটা করছো, তোমার যদি ট্যালেন্ট থাকে, ইউ নো ম্যাটার হোয়াট ইউ ডু, তোমার পিয়ার থাক না থাক ডাজন্ট ম্যাটার, তোমাকে ইন্ডাস্ট্রি খুঁজে বের করে নিয়ে চলে আসবে। এটা আমি বিশ্বাস এবং তাই জন্য আমাদের অভিনেতা অভিনেত্রী বা ডিরেক্টর যাদেরই, আমাদের যা যা ফিল্ডে আমরা কাজ করি, আমাদের কর্তব্য হচ্ছে আমরা আমাদের জায়গাটা আমরা পলিশ করতে থাকি এভরিডে। প্রত্যেকটা দিন আমরা নিজেদের নতুন করে আমরা চেনার চেষ্টা করি, ডিগ ইন করো, আরও নিজেকে খোঁজার চেষ্টা করো, ট্যালেন্টগুলোকে হাইলাইট করো, পলিশ করো, ঠিক দেখে নেবে, ঠিক খুঁজে নেবে, করবেই, এটা করতেই হবে, এটা এটা মানে ডেস্টিনি আর কি। দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আর ইন্ডাস্ট্রির এখন যে ধারাবাহিক যেভাবে কাজ হয় বা সিনেমার যেভাবে কাজ হয়, সেইগুলো মানে কি মনে হয় এইগুলো থাকার পর বা এগুলো দেখার পরও যে ইন্ডাস্ট্রিতে আবার নতুন করে কাজের জন্য ভাববো? দেখো, যেহেতু বললাম অভিনয় ছাড়া কিছু পারি না, সত্যিই পারি না, তো সেই ক্ষেত্রে ইন্ডাস্ট্রির যেরমভাবে চেঞ্জ হবে, আমাকেও সেইভাবেই চেঞ্জ হতে হবে। কারণ নইলে আমি ওইখানে দাঁড়িয়ে ম্যাচ করে কাজটা করতে পারবো না। ফলে যেহেতু এইটাই আমার ব্রেড অ্যান্ড বাটার, মানে আমার এটা ছাড়া কোনো কাজ করার আর কোনো জায়গা নেই, তো আমাকে আস্তে আস্তে একটু একটু হলেও চেঞ্জ হতে হবে, সেটার জন্য মানাতে হবে। তো আমার মনে হয় যে আমরা যারা অভিনেতা অভিনেত্রী হয়, তারা জলের মতো, যে পাত্রে ধারণ করবে সেই আকার ধারণ করি। কারণ কখনো আমাকে বুড়ি সাজতে হয়, কখনো আমাকে হয়তো 25 বছরের একটা মেয়ে সাজতে হবে, কখনো মায়ের চরিত্র সাজতে হবে, কখনো আবার একটা নেগেটিভ রোল করতে হবে। তো আমাকে তো, মানুষটা তো আমি, বিভিন্ন চরিত্রে আমাকে প্রেজেন্ট করতে হয় নিজেকে। তো সেরকমই, যে যেরকম সময় আসবে সেরমভাবে নিজেকে আস্তে আস্তে একটু গড়ে নিয়ে আবার এগিয়ে যেতে হবে। আমরা আড্ডা শেষ করবো, তবে একটা জিনিস, যে এই যে তোমরা এই স্বাচ্ছন্দ্যে বেঁচে আছো এবং সত্যি বেঁচে আছো, মানে এই প্রশ্নটা করবো না যে কেমন আছো, সত্যি বেঁচে আছো আমার এই মুহূর্তে যা মনে হচ্ছে, এবং আমরা অফ ক্যামেরা যেভাবে মিশছিলাম, প্রত্যেকটা মুহূর্তে নিজের মধ্যে একটা অন্য মানুষকে জন্ম দিতে হয়, তার পরের দিন গিয়ে একটা চরিত্র তৈরি হতে পারে, এটা আমরা সকলে জানি। সেক্ষেত্রে কি তোমরা যখন অফ ক্যামেরা সোশ্যাল মিডিয়া থেকে দূর, মানে একেবারে মাধ্যম থেকে দূর, তখন কি যে দুজন মানুষকে আমরা এই মুহূর্তে দেখছি তারা থাকে, নাকি কোনো চরিত্রগুলো, অনেকগুলো চরিত্র একসঙ্গে বসে থাকে? তখন এই এখন তুমি যাদের দেখছো, তখন এরা অ্যাটলিস্ট থাকে না, তখন আরো অনেক বেশি চাইল্ডিশ থাকে। মানে ক্লাস 4-এর সেই 4-এর যে একটা সেটে যখন দেখা হয়েছিল, সেই ক্লাস 4-এর ছেলেটা থাকে আর 4-এর মেয়েটা থাকে, এবং তখন আসে মাঝে মাঝে মাথার মধ্যে পপ ইন করে যে এই ইএমআইটা দিতে হবে, এই খরচাটা করতে হবে, তখন হয়তো 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য একটু স্বামী স্ত্রী হয়ে উঠলাম, কিন্তু প্রচুর উন্মাদনা থাকে তখন, অনেক বেশি। সেই উন্মাদনাটা তো এখন দেখাতে পারবো না, দেখলে খুব খারাপ হয়ে যাবে, কিন্তু প্রচুর উন্মাদনা। আমরা নিজেদের স্বামী স্ত্রী বলে এখনো মেনে উঠতে পারিনি, তো না মানতে 3 বছর কেটে গেছে, যেন এরকমভাবেই আরও গোটা জীবনটা কেটে যায়। আমরা ওই টিপিক্যাল হাজব্যান্ড ওয়াইফ মেটেরিয়াল নই, মানে আমি তো একেবারেই নই। আচ্ছা, তোমাকে কি স্বর্ণদা বলে সকালে উঠে 1 কাপ চা করে নিয়ে? আমি রাঁধতে পারি না, সেটাও খুব ভালো করে জানে। ও রান্নাঘরটা সামলায়, ও রান্না করে, আমার বর আমার জন্য রেঁধে আমাকে খাওয়ায়। হ্যাঁ, এটা সত্যি। আমি রাধি, আমি রাধি। এটা শোনার পর বলবে যেহেতু বউ অনেক ধারাবাহিক করেছে, অনেক ফেমাস, যেটা প্রথমে আমরা আলোচনা আচ্ছা তাই ভাবো, তাই ঠিক আছে, আই এম ভেরি ব্লেসড। হ্যাঁ ঠিক আছে, ইটস ওকে। যদি এটা ভাবা হয়, তাহলে আমার বউ সেলিব্রিটি, আমার বউ এতগুলো ধারাবাহিক করেছে, আমার বউকে আমি তুলোর মধ্যে করে রাখাচ্ছি, আমার নাহলে আমার মা আমাকে খুব বকবে, তো আমার পুরো পরিবারই আমাকে খুব বকবে, তো সেক্ষেত্রে আমি তুলোর মধ্যে করে রাখি, আমি রান্না করে দিই ঘামতে। আমি তুলোর মধ্যেই থাকি, মানে এটা আমার হাসি মুখে সব, আমার যত অডিয়েন্স আছে, আমি এটা বলতে আমার একটু দ্বিধাবোধ হচ্ছে না যে
একজন মেয়ে যেরকম হয় সংসারী সব গুছিয়ে টুছিয়ে রাখার, আমি ওরকম নই। আমি তুইও গুছিয়ে রাখিস। আমি গুছিয়ে রাখি এখন, মানে যেহেতু এই ফ্ল্যাটটা নতুন, সবাই লোকজন আসে দেখতে যে কেমন হয়েছে, এই যে তোমরা যেমন আজকে, এখন যদি অগোছলো থাকতো দেখতে খারাপ লাগতো না, সেই জন্য গুছাই। না, আমরা আগে প্রশ্ন করতাম অভিনেত্রীদের ফ্ল্যাটও কি এরকম অগোছালো থাকে? না, কিছুটা অগোছলো থাকে গো। থাকে থাকে। আমরা যখন মানে 4-5 দিন শোয়ের জন্য বাইরে থাকি, হ্যাঁ, তারপরে যখন ঘরে ঢুকি তখন মনে হয় কান্না পাচ্ছে আমার আজ লিখতে। সকালেও যখন ফ্ল্যাটটা যে অবস্থায় ছিল সেটা তো রাখা যায় না, স্বাভাবিকভাবে, টু বি ভেরি অনেস্ট। আর আমরা দুজনেই একটু ল্যাথখোর, ঠিক আছে? যেদিন মুড হয় না সেদিন একটা অবধি ঘুমোই, ঠিক আছে? ঘুমালাম একটার সময় হয়তো আন্টিকে ফোন করে বললাম আজকে না কিছু রান্না করিনি, কিছু খাওয়ার আছে? হ্যাঁ আয় বলে ডাল ফাল ওখানে ওই বাড়িতে ফ্ল্যাটে গিয়ে খেয়ে নিলাম। তারপর রাত্রেবেলা আমাদের যত এনার্জি রাতের থেকে বাড়ে, মানে এই রাত হ্যাঁ, এই যে সন্ধ্যেটা energy হচ্ছে, বাড়ছে সন্ধ্যে থেকে আমাদের, ঠিক আছে? সারাদিনটা ল্যাদ খাওয়া। সারাদিন আমরা ল্যাদ খেয়ে নিচ্ছি, মানে আমরা দুজনেই ল্যাথখোর, আবার দুজনেই অ্যাক্টিভ, মানে আমরা দুজনে পান্ডা টাইপ। এই জিনিসটা খুব ভালো যে বরের হাতে বা হাজবেন্ডের হাতে রান্নার দায়িত্ব দেওয়া, কারণ অধিকাংশ মেয়েরা এটা চাই স্বপ্নে। আমার স্বপ্ন ফুলফিল, আমার স্বপ্ন ফুলফিল যে আমার বর রান্না করে খাওয়াবে, চা করে দেবে। এবং আজকেও যেটা আমরা দেখলাম যে সোনা দেখি সুন্দর মোমো বানিয়ে চা করে everything, সুন্দর করে আনলো। হ্যাঁ। তো একটু বলো যে রান্না করতে ভালো লাগে? অসাধারণ লাগে, অসাধারণ। আমি আমার মানে সোশ্যাল মিডিয়াতে যদি আমি কিছু দেখি, আমি যদি সোশ্যাল মিডিয়াতে সময় কাটাই, সেটা হচ্ছে শুধু রান্নার রেসিপিস দেখি। সারা দিন রান্না দেখো। এবং আই এম ফন্ড অফ কুকিং, আই এম ফুডি। আমি প্রচণ্ড খেতে ভালোবাসি, খাওয়াতে ভালোবাসি, এবং নতুন নতুন জিনিস রান্না করতে ভালোবাসি। ভালো লাগলো এই যে একটা ভ্যারিয়েশন ভাঙলো, যে আমার হাজবেন্ড আমার ঘরটা সামলায় আর আমি বাড়িটাকে সামলাচ্ছি। হ্যাঁ, তো এইটা শুনতেও আমাদের ভালো লাগছে, কারণ এটা হয় না এই মুহূর্তে। প্রচন্ড একটা আমার বর Thank you, রান্নাঘর thank পুরো you. সামলায়। ইভেন আমাকে যদি জিজ্ঞেস করো এই মশলাটা কোথায় আছে, আমাকে শুকতে হয় কোনটা মশলা। ও শুকেও ভুল বলে। হ্যাঁ, আমি শুকেও ভুল বলি কোনটা ঠিক মশলা। আমি হলুদ চিনি কালো ও ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো চেনে না, গুলোই ও জানে না। কোনটা জিরে কোনটা, আমি পুরো কনফিউজ জোনে থাকি। যেই বা যারা দেখছেন, মেয়েরা যখন দেখবে তখন বলবে যে এরকম একটা হাজবেন্ড আমার আসুক জীবনে। কারণ প্রত্যেকটা মেয়ে এটা চায় যে তার হাজবেন্ড শেখাবে। আমার হাজবেন্ড সত্যি, মানে আমার হাজবেন্ড ভালো হাজবেন্ড একদম। হ্যাঁ, এই তুই কিছু না, করছিলি? আমি ধরে আছি এটা। আমার হাজবেন্ড ভালো, মানে ও রান্না টান্না পারে, ঠিক আছে? ও প্যাম্পার করতে প্রচন্ড পারে, ও খুব ভালো প্রেমিক, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাই জন্য এখনো প্রেমটা বেঁচে আছে। এখনো ফ্লার্ট করে কিন্তু মন দিয়ে প্রচন্ড, হ্যাঁ। যখন মুড থাকে প্রচন্ড, আমি এখনো বারবার প্রেমে পড়ি। আবার যখন মুড অফ হয়, তখন রাগ হলে ওই রাগ ভাঙায়, আমি ভাঙাই না। এটাও ওর শিল্পীরা মন একটু খারাপ। একটু প্রেম একটু ফ্লার্ট না করলে কি করে হবে? বেঁচে থাকবে না তো। একটা গোলাপ তুমি পুঁতেছো, সেই গোলাপে জল দিতে হবে তো, নাহলে তো মরে যাবে একদিন। মরে যাবে। হ্যাঁ, তো ওই জন্য এখনো টাচুড আমাদের প্রেমটা বেঁচে আছে। আপনাদের আশীর্বাদ, অবশ্যই আপনাদের ভালোবাসা আশীর্বাদ, থাকলে ভালোবাসা। আমরা এই জীবনটা এইভাবেই হাসি মুখে কাটাতে চাই। আচ্ছা, দুজনেই এত হাসি খুশি মানুষ, তবে একটু জিজ্ঞেস করবো যে তোমার দেখা, তোমার কাজ কোনটা একদম সব থেকে ভালো লেগেছে, আর তোমার দেখা কোন কাজটা সব থেকে ভালো? তুই আগে বল। আমার দেখা ওর কাজ হচ্ছে একলা মনে, ওরই ছবি, ওখানে একটি চরিত্র প্লে করেছিল। একটা পাহাড়ি, মানে ট্যুর গাইড হয় না, সেই ট্যুর গাইডের অসাধারণ ও পাঠ করেছে ছবিটাতে। যারা দেখোনি তারা দেখুক, ক্লিকে আছে সিনেমাটা, একলা মন। অসম্ভব ভালো একটা, মানে ওই যে রোম্যান্টিক স্বর্ণর প্রেমে সুদীপ্তা পড়েছিল, সেই একটা ব্যাপার আছে। ওই চরিত্রটা আমার ওর এখনো পর্যন্ত বেস্ট লাগে। তুমি বলো। আমার ওর প্রত্যেকটা প্রজেক্টই ভালো লেগেছে। খুবই পলিটিক্যাল আনসার দিলাম আমি। তবে কিন্তু- আমি বলে দিচ্ছি, প্রচন্ড হিট। আমি বলে দিচ্ছি, তুই কেন বলবি? আমি আমার বলে কথা দিচ্ছি, কারণ আমি দেখি যে আমি ঠিক বলছি কিনা। তুই যে সত্যিটা বলবি, হ্যাঁ না না। হ্যাঁ। ওর বিকেলে ভোরের ফুলের চরিত্র, ময়না ট্রু ট্রু চরিত্র ট্রু ট্রু বেশ ট্রু ভালো। ট্রু ট্রু তোমরা কি আলোচনা করে বসেছো? না আমরা আগে থেকে আজকে মুখস্থ করে বসেছি না, সব কিছু। আমি জানি। না, শুধু বিকেলের ভোটের ফুল নয়, বিকেলের ভোট আমি ভেবেছিলাম তোকে ছুঁয়ে বলছি, আচ্ছা। কিন্তু তার সাথে সাথে ওরা Safeguard টেলিফিল্ম খেলছে করেছিল। কিন্তু, হ্যাঁ। পুরো ডিফেন্স করছি না আমি। না না না, আমি বিকেলে ভোরের ফুল অবশ্যই বলতাম, ঠিক আছে, কিন্তু তার থেকেও ওরা একটা অনেক দিন আগে, তখন অনেক ইয়াং, একটা টেলিফিল্ম করেছিল আগন্তুক বলে। সেখানেও একটা বহু পুরনো। হ্যাঁ, একটা অটিস্টিক একটা বাচ্চার চরিত্র করেছিল, অটিজম আছে সেই বাচ্চাটার। সেইটা ওয়াজ মাইন্ড ব্লোয়িং। ওর জন্য জীবনের প্রথম অ্যাওয়ার্ডও পেয়েছিলিস তুই, ইফ আই এম নট রং। জীবনের প্রথম অ্যাওয়ার্ড ছিল ওই চরিত্রটার খুব ভালো লেগেছিল আমার।
এবং ওর বউ হিসাবে এখন যে চরিত্রটা প্লে করে ও প্রত্যেকটা দিন, সেটা আমার আরও বেশি প্রিয়। তোমাদের দেখে মনে হচ্ছে আবার রঞ্জন দত্তের ওই লাইনটা যে ওই সাদা কালো লাল নীল সংসার, তুই বলে দে। লাল নীল সাদা সংসার। কালো এই জঞ্জালে ভরা মিথ্যে কথার শহরে তোমার আমার লাল নীল একদম, সংসার। একদম। আড্ডা শেষ করব, ভালো থাকুন, ভালোবাসায় থাকুন, এবং এই যে শীতটা চলে গেল, হালকা গরমের আভাস আসছে, তার মধ্যেও মাথা না গরম করে ভালোবাসায় থাকুন, শান্ত থাকুন, চোখ থাকবে শুধুমাত্র সিটি সিনেমাতে। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।